আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব বায়োলজির সেকেন্ড পেপার, চ্যাপ্টার নাম্বার 4, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সোহেল রানা। পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল অ্যাজ এ ডক্টর অফ ফিজিওথেরাপি। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে পড়ব লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার বায়োলজিক্যাল নেম হচ্ছে তোমার এরিথ্রোসাইট। ঠিক আছে? এর তিনটা নাম, একটা হচ্ছে তোমার ইংরেজিতে হচ্ছে রেড ব্লাড সেল, বাংলায় হচ্ছে লোহিত রক্তকণিকা, আর বায়োলজিক্যাল নেম হচ্ছে তোমার এরিথ্রোসাইট। তো বায়োলজিক্যাল নেমটা আমাদের অনেকভাবে মুখস্থ, আমাদের অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো লোহিত রক্তকণিকা কাকে বলে, এখানে যে সংখ্যাটা আছে জাস্ট তোমরা একবার করে নিবা। এখান থেকে আমাদের যে বৈশিষ্ট্য দেখতে হবে সেটা হচ্ছে কি, দ্বি অবতল চাকতির মতো। লোহিত রক্তকণিকা দেখতে কীরকম, হচ্ছে তোমার দ্বি অবতল চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে? আর হচ্ছে কি তোমার যে হিমোগ্লোবিন যুক্ত। ঠিক আছে? কি হিমোগ্লোবিন যুক্ত। বড়টা কীরকম, বড়টা হচ্ছে তোমার লাল। এবার একটা বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে। কী কী বৈশিষ্ট্য? এক নম্বরে হচ্ছে দ্বি অবতল চাকতির মতো। দ্বি অবতল চাকতির মতো। ঠিক আছে? এর কালারটা হচ্ছে কি, কালার হচ্ছে তোমার লাল। হিমোগ্লোবিন যুক্ত। হিমোগ্লোবিন যুক্ত। আর এটা হচ্ছে কি নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে? লোহিত রক্তকণিকায় কি নাই, কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে? তো এই কয়েকটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে লোহিত রক্তকণিকার গড় ব্যাস কত। গড় ব্যাস হচ্ছে তোমার 7.3 মাইক্রোমিটার। কত? গড় ব্যাস হচ্ছে তোমার 7.3 মাইক্রোমিটার। তো এখানে একটা তথ্য আছে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এই তথ্যটা হচ্ছে তোমার ভুল। অনেক বইয়ে এই তথ্যটা আছে, এটা হচ্ছে আসলে কি, তথ্যটা হচ্ছে তোমার ভুল। আচ্ছা, এখন আমাদের যেটা দেখতে হবে যে প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত। ঠিক আছে? মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে কত। আচ্ছা, আমরা দেখি। প্রতি ঘন মিলিমিটার। ঠিক আছে? তো এখানে হচ্ছে যে ফার্স্টটা হচ্ছে ভ্রূণ। ঠিক আছে? ভ্রূণ দেহে কত, ভ্রূণ দেহে কত, ভ্রূণ দেহে হচ্ছে তোমার 80 থেকে 90 লাখ। ঠিক আছে? 80 থেকে 90 লাখ। তারপর হচ্ছে শিশুতে কত, শিশুতে হচ্ছে তোমার এই 80 থেকে 10 কমবে, তাহলে কত, 70 থেকে 60 বা 60 থেকে 70 লাখ। আর পূর্ণবয়স্ক পুরুষের কত, পূর্ণবয়স্ক পুরুষের সংখ্যা হচ্ছে তোমার 50 থেকে 54 লাখ। ঠিক আছে? আর পূর্ণবয়স্ক স্ত্রী দিকে কত, পূর্ণবয়স্ক স্ত্রীদের হচ্ছে তোমার 44 থেকে 49 লাখ। তো এই তথ্যগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। যে ভ্রূণ থেকে কত, ভ্রূণ থেকে হচ্ছে তোমার 80 থেকে 90, শিশু থেকে কত, শিশু থেকে হচ্ছে তোমার 60 থেকে 70, পুরুষে হচ্ছে তোমার 50 থেকে 54, আর স্ত্রী থেকে কত, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং স্ত্রী, এদের কত, সেটা হচ্ছে 54 থেকে, সরি, 44 থেকে 49। তো এখানে তথ্যগুলো দেওয়া আছে, তোমরা সুন্দর করে ফেলবে যে ভ্রূণ দেহে হচ্ছে এত, শিশু দেহে হচ্ছে তোমার
60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ হচ্ছে 50 থেকে 54, আর পূর্ণবয়স্ক স্ত্রীতে হচ্ছে 44 থেকে 59 লাখ। এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে তোমার এখানে দেওয়া আছে যে ব্যায়াম ও গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয়। কখন বেশি হয়? ব্যায়াম ও গর্ভাবস্থায়। ওকে। আর লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কত? 120 দিন। আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। আয়ুষ্কাল হচ্ছে তোমার 120 দিন। এখানে একটা জিনিস আছে যে রক্ত স্বল্পতা, ঠিক আছে? রক্ত স্বল্পতা কাকে বলে? হ্যাঁ, স্বাভাবিক মাত্রার চেয়ে যদি নিচে থাকে তাহলে তাকে বলে রক্ত স্বল্পতা। তো রক্ত স্বল্পতার অপর নাম হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? কি? অ্যানিমিয়া। রক্ত স্বল্পতার অপর নাম হচ্ছে তোমার অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে এটা আমরা মুছে ফেলি, আমাদের আর কিছু দেখতে হবে। আচ্ছা, তো এখানে যে অ্যানিমিয়াটা আছে এটা একটা সুন্দর একটা সংজ্ঞা আছে যে স্বাভাবিক 50 লাখ এর এই যে 25%, হ্যাঁ, 25% যদি কম থাকে তখন তাকে রক্ত স্বল্পতা বলা হয়, ঠিক আছে? তখন তাকে রক্ত স্বল্পতা বলে। এটাই বইয়ে নাই, অন্যান্য বই তুমি পেয়ে যাবে যে এটা হচ্ছে স্বাভাবিক। যদি 50 লাখ থাকে তো 50 লাখের দিয়ে যে 25% কম থাকে তখন তাকে বলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। ওকে। আরেকটা হচ্ছে তোমাদের স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি যদি থাকে তাকে বলা হয় পলিসাইথেমিয়া, ঠিক আছে? যে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। যদি কোনো কারণে 65 লাখ, হ্যাঁ, 65 লাখের চেয়ে বেশি হয়ে যায় লোহিত রক্তকণিকার সংখ্যা, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। ঠিক আছে? তখন তাকে বলে পলিসাইথেমিয়া। আচ্ছা, তারপরে আমাদের দেখতে হবে যে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কি, ঠিক আছে? এটা হচ্ছে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। এটা থেকে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা কি হয়? উৎপত্তি হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা মানে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। দেহে কিছু কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। তার কারণ হচ্ছে তার মধ্যে কারণ হচ্ছে রক্তপাত। যা আমাদের কোনো কারণে রক্তপাত হয় তখন দেহে তোমার রক্তের পরিমাণ কমে যায়, তখন অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তারপরে উঁচু স্থানে অবস্থান, যেরকম পাহাড় পর্বত, তো এইসব জায়গায় অবস্থান করলে আমাদের দেহের অক্সিজেনের মাত্রা কমে যায়। তারপরে হচ্ছে ব্যায়াম, তারপরে হচ্ছে তোমার অস্থির মজ্জার ক্ষতি, কম মাত্রার হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। তো অক্সিজেনের মাত্রা কী কারণে কমে যেতে পারে সেটা একবার একবার রিডিং দেখবে তাহলে হবে। তো যদি আমাদের দেহে অক্সিজেনের মাত্রা কমে যায় তখন আমাদের যে কিডনি মানে বৃক্ক যেটা আছে সেটা হচ্ছে তা শনাক্ত করতে পারে। তো বৃক্ক তখন যখন শনাক্ত করে তখন একটা হরমোন রিলিজ করে, সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, ঠিক আছে? এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন রিলিজ করে। এই হরমোনের কাজ হচ্ছে এই হরমোন তোমার এই লাল যে অস্থিমজ্জা আছে এইখানে একটা উদ্দীপনা দেয়। হ্যাঁ, এইখানে তোমার লোহিত রক্তকণিকা উৎপাদন করার জন্য একটা উদ্দীপনা দেয়, ঠিক আছে? যখন আমাদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তখন এই কমাটা শনাক্ত করে তোমার বৃক্ক মানে কিডনি। তো যখন কিডনি এটা শনাক্ত করে তখন কিডনি কী করে? এই এরিথ্রোপয়েটিন নামক হরমোনটা রিলিজ করে। এই এরিথ্রোপয়েটিন হরমোনটা রক্তের মাধ্যমে তোমার লাল অস্থিমজ্জায় যখন যায় তখন লাল অস্থিমজ্জায় একটা সংকেত দেয় যাতে লোহিত রক্তকণিকার প্রোডাকশন বাড়ায় দেয়, ঠিক আছে? তো তখন কী হয় যে লোহিত লাল অস্থিমজ্জা থেকে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকার উৎপাদন সংখ্যাটা বেড়ে যায় যতক্ষণ না আমাদের দেহে
ওই লোহিত রক্তকণিকার ঘাটতিটা পূরণ হচ্ছে। আচ্ছা, তারপরে কি লিখছে দেখো যে এই হরমোন লাল অস্থিমজ্জার মাধ্যমে লোহিত রক্তকণিকার উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। বেশি লোহিত রক্তকণিকা রক্ত প্রবাহে যুক্ত হলে রক্ত টিস্যুতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। আচ্ছা, তো যখন রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে তখন কি হয়, সেটা আবার বৃক্ক শনাক্ত করে। তো শনাক্ত করার পরে এই এরিথ্রোপয়েটিন হরমোনটা রিলিজ করা বন্ধ করে দেয়। তারপরে কি হয়, যে স্টেম সেল থেকে যে লোহিত রক্তকণিকা প্রোডাকশন হচ্ছিল, উৎপন্ন হচ্ছিল, সেটা কমে যায়। এভাবে আমাদের রক্তের যে ভারসাম্য থাকে, যে ভারসাম্যটা রক্ষা করে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার যে ভারসাম্যটা আছে সেটা কি বলে স্বাভাবিক থাকে। ওকে, তারপরে আমরা পরের পেজে যাই। দেখো পরের পেজে এই যে যাই, এখান থেকে আমাদের পড়তে হবে যে এরিথ্রোপয়েসিস কাকে বলে। ঠিক আছে, এরিথ্রোপয়েসিস ক নম্বরের জন্য দেখে নেবা যে এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্ত কণিকা। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে যে লোহিত রক্তকণিকার উপাদানগুলো কি 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 আছে। রাসায়নিকভাবে তোমার লোহিত রক্তকণিকার মধ্যে 60 থেকে 70 ভাগ পানি, এটা অনেক ইম্পর্টেন্ট। পানির পরিমাণ কত? 60 থেকে 70 ভাগ। আর কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে তোমার 100 থেকে যদি তুমি 60 এবং 70 বিয়োগ করো তাহলে থাকবে 30 এবং 40। তো এটা ইজি, ঠিক আছে। তো লোহিত রক্তকণিকায় পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 70 ভাগ, আর কঠিন পদার্থ হচ্ছে 30 থেকে 40 ভাগ। আচ্ছা, এখন হচ্ছে যে কঠিন যে পদার্থটা আছে এর মধ্যে প্রায় 90% হচ্ছে তোমার হিমোগ্লোবিন। কঠিন পদার্থের মধ্যে 90% কি হিমোগ্লোবিন। আর অন্যান্য যেগুলো আছে অবশিষ্ট 10% হচ্ছে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি। তো এটা আমাদের জাস্ট আবার ইনফর্ম হবে এইটুক। বাট আমাদের মনে রাখতে হবে কি, যে রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার পানির পরিমাণ কত? 60 থেকে 70। কঠিন পদার্থ হচ্ছে তোমার 30 থেকে 40। তো হিমোগ্লোবিনের পরিমাণ যদি বলে যে কঠিন পদার্থের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে কত? প্রায় 90%। বুঝতে পারছো? আচ্ছা, আমরা লিখি একটু। লোহিত রক্তকণিকা এর মধ্যে কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে পানি, আর এটা হচ্ছে তোমার কঠিন পদার্থ। কঠিন পদার্থ। তো এই পানি হচ্ছে তোমার কত? পানি হচ্ছে তোমার 60 থেকে 70%। কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে তোমার 30 থেকে 40%। তো এই যে কঠিন পদার্থ আছে এর মধ্যে হচ্ছে তোমার প্রায় 90%, 90% হচ্ছে হিমোগ্লোবিন। 90% হচ্ছে তোমার হিমোগ্লোবিন। আচ্ছা, আর বাকিগুলা আর এখান থেকে আমাদের যেটা দেখতে হবে, এখান থেকে রিডিং দিবা যে প্রতিটি হিমোগ্লোবিন অণুতে হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত। এখানে হিমোগ্লোবিনের শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে কি গ্লোবিন। হিম প্লাস গ্লোবিন, ঠিক আছে। তো হিম যেটা, সেটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ, ঠিক আছে। লৌহ ধারণকারী রঞ্জক, ঠিক আছে, পিগমেন্ট, লৌহ ধারণকারী রঞ্জক পদার্থ। আর যেটা গ্লোবিন, এটা কিন্তু হচ্ছে তোমার এক ধরনের প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে কি তোমার ওয়ান কাইন্ড অফ প্রোটিন। যেটা গ্লোবিন সেটা হচ্ছে তোমার প্রোটিন, আর যেটা হিম সেটা হচ্ছে রঞ্জক পদার্থ। আচ্ছা, এটা আমাদের না দেখলে চলবে। তারপরে হচ্ছে তোমার হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনের চারটি চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে রক্ত যে লাল দেখায় তার কারণ হচ্ছে মেনলি হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের ভিতরে তোমার দুইটা অংশ, একটা হচ্ছে হিম প্লাস গ্লোবিন।
তো হিম গ্রুপের জন্য হচ্ছে রক্তটা লাল দেখায়, একদম ভিতর থেকে যদি আসে তাহলে হচ্ছে কি রক্ত কেন লাল দেখায়, সেটা হচ্ছে হিম গ্রুপের জন্য। দেখো হিম গ্রুপটা হচ্ছে তোমার এক ধরনের রঞ্জক পদার্থ, এখানে হচ্ছে তোমার রঞ্জক পদার্থ মানে বিভিন্ন কালারের জন্য দায়ী। তো এই হিমটা হচ্ছে তোমার লাল, এখানে লাল কালারের জন্য দায়ী, তো এটাতে তোমার হিম গ্রুপের জন্য রক্তটা লাল হয়। তো যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে লোহিত রক্তকণিকা বা রক্তের কালার লালের জন্য দায়ীটা কে, হ্যাঁ অপশনে যদি তোমার থাকে হিমোগ্লোবিন, যদি থাকে হিমোগ্লোবিন, আর আরেকটা অপশন যদি থাকে যে হিম শুধু, তাহলে সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে তোমার হিম, ঠিক আছে। আর যদি হিমটা না থাকে তাহলে হবে হিমোগ্লোবিন। ওকে, তাহলে এই পেজে যা আছে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে একবার আমি সামারাইজ করে দিই যে নিয়মিত রক্তকণিকা হচ্ছে পানির পরিমাণ হচ্ছে তোমার 60 থেকে 70 ভাগ, কঠিন পদার্থ হচ্ছে তোমার 30 থেকে 40 ভাগ। এই কঠিন পদার্থের মধ্যে 90% হচ্ছে তোমার হিমোগ্লোবিন, আর বাকি 10% হচ্ছে তোমার বিভিন্ন প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, আমরা হিমোগ্লোবিনটা যদি ভাঙি তাহলে দুইটা অংশ পাই, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই হিমটা হচ্ছে তোমার রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থের কাজ কি, এরা হচ্ছে বিভিন্ন কালারের জন্য দায়ী থাকে। আর গ্লোবিনটা হচ্ছে তোমার এক প্রকারের প্রোটিন। আর যেটা হিম সেটা হচ্ছে লৌহ ধারণকারী রঞ্জক, মানে আয়রন আছে, আয়রন ধারণকারী রঞ্জক। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আর রক্তের রং লাল হয় কেন, মেনলি হচ্ছে হিম গ্রুপের জন্য, যদি হিম না থাকে তাহলে হচ্ছে তোমার হিমোগ্লোবিন। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। এখানে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে। তো লোহিত রক্তকণিকার কাজটা আমরা দেবো, এখানে কয়েকটা কাজ আছে, জাস্ট একবার রিডিং দিবা তাহলে হবে। যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। মানে আমাদের দেহে যে সারা দেহে যে তোমার অক্সিজেনটা যাচ্ছে প্রতিটা কোষে, তার কারণ হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন তোমার একটা যৌগ, অস্থায়ী একটা যৌগ গঠন করে, তার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। ওই যৌগের মাধ্যমে সারা দেহে আমাদের অক্সিজেন পরিবাহিত হয়, আর কার্বন ডাইঅক্সাইডটা তোমার কিছুটা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। তারপর হচ্ছে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে, এটা ইম্পর্টেন্ট সবচাইতে, যেটা যেসব কণিকা বিলিরুবিন এবং বিলিবার্ডেন উৎপন্ন করে, ঠিক আছে, বিলিরুবিন এবং বিলিবার্ডেন উৎপন্ন করে। তারপরে হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। কি করে লোহিত রক্তকণিকা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলো জাস্ট একবার রিডিং দিবে তাহলে হবে। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, হ্যাঁ এটাও একবার দেখবা, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে। এর কাজটা হচ্ছে কি রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে, ঠিক আছে। কী করে রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। ওকে, তো এখান থেকে একবার একবার দেখলে হবে। তাই আমরা পরের পেজে যাই। আচ্ছা দেখো, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট আছে, আমরা কি পড়ছিলাম যে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, আর শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে তোমার লিউকোসাইট। তো এখানে আমাদের কী দেখতে হবে, শ্বেত রক্তকণিকায় তোমার এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এটা আমাদের মনে রাখতে হবে। শ্বেত রক্তকণিকা হচ্ছে কি নিউক্লিয়াস যুক্ত। আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার কি নেই, নিউক্লিয়াস নাই। জাস্ট একবার রেডিং দিবা, ক নম্বর জন্য একবার পড়বা যে শ্বেত রক্তকণিকা কাকে বলে, এটা তোমরা আর আচ্ছা। এটা এই রক্তকণিকা বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল ডিফেন্সিভ ইউনিট কোন রক্তকণিকাকে বলে, হ্যাঁ যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এরা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে কোন রক্তকণিকা ধ্বংস করে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা হচ্ছে তোমার 4 থেকে 11,000, প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা কত, 4 থেকে 11,000, এবং গড়ে হচ্ছে তোমার 7,500। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুমানিক মানে একটা অনুপাত কত, 600:1, ঠিক আছে। এটা অনেক বইয়ে লেখা আছে 700:1। এখন তোমার বইয়ে যেটা লেখা আছে, তোমার লেটেস্ট এডিশনের বইয়ে তুমি সেটাই পড়বা।
ঠিক আছে, তার মানে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত হচ্ছে 600:1। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে কি বলা হয়? লিউকোসাইটোসিস। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি যদি থাকে তাকে কি বলা হয়? লিউকোসাইটোসিস। এবং যদি কম থাকে তাহলে তাকে কি বলা হয়? লিউকোপেনিয়া। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা। ঠিক আছে, যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে বলা হয় লিউকোসাইটোসিস, আর যদি কম থাকে তখন তাকে বলা হয় লিউকোপেনিয়া। শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল অনাক্রম্যতা প্রকাশ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যাদের দেহে তোমার এই শ্বেত রক্তকণিকার সংখ্যা কম তারা খুব সহজে তোমার বিভিন্ন অসুখে আক্রান্ত হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর এটা হচ্ছে লিউকেমিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা রোগের নাম। লিউকেমিয়া হচ্ছে তোমার ব্লাড ক্যান্সার। সো এই রোগের ক্ষেত্রে তোমার কি হয়? লোহিত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ঠিক আছে, এবং রোগী মারা যায়, শেষ পর্যন্ত রোগীটা হচ্ছে তোমার মারা যায়। তো লিউকেমিয়া যে ক্যান্সারটা আছে এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। তো এটার কারণে হচ্ছে তোমার রোগীটা মানে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগী শেষ পর্যন্ত মারা যায়। তো এখান থেকে যে আমাদের কয়েকটা শব্দে প্যাচ লাগে সেটা হচ্ছে আমরা এখানে দেখি। একটা হচ্ছে লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস মিনস কি? এটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা যদি স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে কি বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার সেটা হচ্ছে লিউকোপেনিয়া। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে স্বাভাবিকের চেয়ে তোমার কম। ঠিক আছে, তো শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে যদি বেশি থাকে সেটা হচ্ছে কি তোমার লিউকোসাইটোসিস, আর যদি স্বাভাবিকের চেয়ে কম থাকে তাহলে সেটা হচ্ছে কি লিউকোপেনিয়া। আর এটা হচ্ছে লিউকেমিয়া। লিউকোপেনিয়া এবং লিউকেমিয়ার মধ্যে একটা মানে তোমার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। আমরা যখন পড়ি, তোমরা যখন পড়বা পরীক্ষা হলে যখন প্রশ্ন আসবে তখন জাস্ট কনফিউশনে থাকবা। লিউকেমিয়া, ঠিক আছে, লিউকেমিয়া মিনস কি? এটা হচ্ছে এক ধরনের রোগ। ঠিক আছে, লিউকেমিয়াটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার, মানে রোগ। ঠিক আছে, তো লিউকেমিয়া হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার। এই ক্যান্সার হলে কি হয়? যে লোহিত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। অস্বাভাবিক হারে বেড়ে যায়। আচ্ছা, তো এখান থেকে আমাদের এইটুকু দেখলে হবে। আর আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে যে তোমার শ্বেত রক্তকণিকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, আকৃতি ও গঠন। গঠনগত শ্বেত রক্তকণিকা প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দানাবিহীন, মানে কোনো দানা নাই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। ঠিক আছে, অ্যাগ্রানিউলোসাইট। আর এটা হচ্ছে দানাদার বা গ্রানিউলোসাইট। দানাদার বা গ্রানিউলোসাইট। দেখো, যেটা নামটা বড় অ্যাগ্রানিউলোসাইট, এটার মানে কি? নাই, কোনো দানা, কিচ্ছু নাই, দানা নাই, মানে দানা নাই। আচ্ছা, অ্যাগ্রানিউলোসাইট এর কি নাই? দানা নাই। আর যেটা দানাদার সেটা হচ্ছে নাম ছোট, গ্রানিউলোসাইট। ওকে, এবার আমরা পরে বেরিয়ে যাই। দেখো, এখানে দুটা, যে দানাবিহীন এবং দানাদার, সো দুইটারে আমরা ডিটেলসে পড়বো। তো একটা হচ্ছে দানাবিহীন বা অ্যাগ্রানিউলোসাইট। ঠিক আছে, সো দানাবিহীন যে শ্বেত রক্তকণিকা তাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, সো মনোসাইট হচ্ছে তোমার অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস, প্রাথমিক অবস্থায় গোলাকার। আচ্ছা দেখো, বয় বৃদ্ধির সাথে সাথে গুড়ার খুরের মতো যেটা দেখায়, হ্যাঁ, গুড়ার খুরের মতো দেখায় কোনটা? সেটা হচ্ছে তোমার মনোসাইট। তুমি একবার জাস্ট একবার রিডিং করে নেবে, এগুলা
তেমন ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেটা পড়ায় দিচ্ছি। আচ্ছা, মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু গঠন করে, ঠিক আছে। সো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সাথে জড়িত কে, সেটা হচ্ছে মনোসাইট। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতেই হবে। ওকে, তারপর হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইটের কাজটা হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে তোমার এটা হচ্ছে সম্পৃক্ত। লিম্ফোসাইটের কাজ হচ্ছে তোমার, এক কথা যদি তুমি বুঝতে চাও তাহলে হচ্ছে রোগ প্রতিরোধ সিস্টেমের সাথে, রোগ প্রতিরোধের সাথে সে কাজ করে, রোগ প্রতিরোধ করে সে লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা এতটা ইম্পর্টেন্ট সেগুলো দেখবা, যে একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি কোষ বা বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এটা হচ্ছে, আচ্ছা এটা এখন আমাদের ডিটেলসে পড়া দরকার নেই, এটার জন্য আরেকটা চ্যাপ্টার আছে এই লিম্ফোসাইট নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, তখন আমরা একবার পড়বো না, তো সেখান থেকে একটু দেখলে হবে। আবার এখানে আছে ন্যাচারাল কিলার সেল, তো এটা আমাদের এখন দেখার দরকার না, এটার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে। এখানে আমরা কী দেখবো, যে মনোসাইটের কাজ হচ্ছে তোমার ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণু দমন করা, আর হচ্ছে যে লিম্ফোসাইট হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার রোগ প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধে কাজ করে। ওকে, তো দানাবিহীন বা অ্যাগ্রানিউলোসাইট কি মনোসাইট, আর এটা হচ্ছে কি লিম্ফোসাইট। ওকে, এখন আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে কি আছে, দানাদার বা গ্রানিউলোসাইট। তো দানাদারের মধ্যে হচ্ছে তোমার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো দানাদার কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা ভাগে। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আচ্ছা, যেগুলো দানাদার সেগুলো হচ্ছে তোমার লিশম্যান রঞ্জককে যদি আমরা রঞ্জিত করি তাহলে বিভিন্ন রকম বর্ণ প্রদান করে, ঠিক আছে। দানাগুলো লিশম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়। তো কোন রঞ্জকে রঞ্জিত হয় শ্বেত রক্তকণিকা, মানে যেগুলো তোমার দানাদার সেগুলো হচ্ছে তোমার লিশম্যান রঞ্জকে। সো নিউট্রোফিল সম্পর্কে আমাদের জাস্ট তেমন কিছু এখানে জাস্ট রেডিং দিবা তোমরা, ঠিক আছে। সেটা দেখতে পারো 2 থেকে 5 খণ্ডক যুক্ত, এটা হচ্ছে ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণু বক্ষণ করে, হ্যাঁ এটাও দেখতে পারবা। ফ্যাগোসাইটোস এটা দেখতে হবে, ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণু বক্ষণ করে। আর এটা হচ্ছে তোমার বয়ের চরণে সক্ষম, ঠিক আছে, মানে অনিয়তাকার চরণেও চলতে পারে, এটা বয়ের চরণে সক্ষম। তো এটা দেখতে হবে যে নিউট্রোফিল। আর হচ্ছে তোমার, আচ্ছা ডায়াপসিস জাস্ট একবার রেডিং দিবা তোমরা, আর এমন ইম্পর্টেন্ট কিছু না। ওকে, পরেরটা হচ্ছে আমরা দেখি নিউসিনোফিল হচ্ছে এদের স্বাভাবিক অবস্থান 2 থেকে 4%। হ্যাঁ, এখানে দেখতে হবে যে এসব কোষের সাইটোপ্লাজম নানাময় এবং অম্লধর্মী, ঠিক আছে। ইউসিনোফিল যেটা সেটা হচ্ছে তোমার অম্লধর্মী। যেহেতু অম্লধর্মী তাহলে ইউসিন রঞ্জক লাল বর্ণ ধারণ করে, কী করে, ইউসিনোফিল যেটা আছে সেটা হচ্ছে ইউসিনিফিল যে কণিকা আছে সেটা হচ্ছে ইউসিন রঞ্জককে লাল বর্ণ ধারণ করে, কী করে, ইউসিন রঞ্জক লাল বর্ণ ধারণ করে, ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। এর কাজটা হচ্ছে এর প্রধানত এনার্জি বিরুদ্ধে কাজ দেয়, কী করে, অ্যালার্জি বিরুদ্ধে কাজ করে। ইউসিনোফিল কাজটা কি, আর হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। যেরকম তারপর হচ্ছে পরজীবী, পরজীবী সংক্রমণ, স্প্রিয়া, স্নায়ুতন্ত্র রোগের কারণে রক্ত ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যেতে পারে। হ্যাঁ, কী কারণে বেড়ে যেতে পারে একবার জাস্ট তোমরা মাথায় রাখবা, হ্যাঁ তাহলে হবে। এনার্জি যদি হয় পরজীবী সংক্রমণ, স্পৃহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে বেড়ে যায়। শেষ, অনেক পরে স্লাইডে যাই। এবং বেসোফিল, হ্যাঁ, বেসোফিলের কাজটা হচ্ছে তোমার, বলছে আমাদের কাজটা দেখলে হবে, এরা হচ্ছে তোমার অ্যাপারিং নামক এক প্রকার অ্যাপারিং নিতে করে। অ্যাপারিং এর কাজটা হচ্ছে কি, যে রক্তনালীর মধ্যে রক্ত যে জিমাট বাঁধে না, তার কারণটা হচ্ছে তোমার হ্যাপারিং। স্বাভাবিক অবস্থায় যদি আমাদের দেহ থেকে রক্ত বের হয় কোনো কারণে, কাটা ছেড়ে কারণে, ওই রক্তটা কিছুক্ষণ পরে জবান নিয়ে দিতে না, বাট আমাদের দেহে যে রক্ত সঞ্চালন করছে ওইখানে কেন রক্ত বাঁধেন, তার কারণ হচ্ছে তোমার এই হ্যাপারিং নিঃসরণ করে। এই বেসোফিল হচ্ছে তোমার হ্যাপারিং নিঃসরণ করে, সেজন্য হচ্ছে তোমার রক্তনালীর মধ্যে তোমার রক্ত জমাট বাঁধে না। আর হচ্ছে তোমার হিস্টামিন, হ্যাঁ, বেসোফিল দুইটা জিনিস রিলিজ করে, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে হ্যাপারিন। তো হিস্টামিনের কাজ হচ্ছে তোমার, এরা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কী করে, হিস্টামিনের যে কাজটা সেটা হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর হ্যাপারিন কী করে, হ্যাপারিন হচ্ছে তোমার রক্তনালীর মধ্যে যে রক্তটা জমাট বাঁধতে দেয়, এটা হচ্ছে হ্যাপারিন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ওভারঅল শ্বেত রক্তকণের কাজটা একবার দেখবা, যে কি, যে মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, যেটা আমরা আগেই পড়ছি, যে মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী করে, জীবাণু ধ্বংস করে। আচ্ছা, তারপর হচ্ছে লিম্ফোসাইট যেটা, সেটা হচ্ছে তোমার অ্যান্টিবডি সৃষ্টি করে, কী করে,
অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। আমরা কাজটাকে এটা অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে, ঠিক আছে? রোগ প্রতিরোধ সিস্টেমে কাজ করে। তো এরা হচ্ছে তোমার অ্যান্টিবডি তৈরি করে, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে রোগ প্রতিরোধ সিস্টেমে কাজ করে। আর বেসোফিল, এই যে মাত্র বললাম যেটা, বেসোফিল কী করে, হ্যাপারিন উৎপন্ন করে। হ্যাপারিনের কাজটা হচ্ছে তোমার যে রক্ত জমাট বাড়া রোধ করে। তারপর যে হিস্টামিন, যেটা হিস্টামিন হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই যে আমরা এখানে দেখছি হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর যেটা নিউট্রোপিন হচ্ছে তোমার বিষাক্ত দানার জীবাণু ধ্বংস করে। ওকে। আর ইউসিনোফিল যেটা, সেটা হচ্ছে রক্তের প্রবেশকৃত কৃমি নাড়া ধ্বংস করে এবং অ্যালার্জি সারার বিরুদ্ধে সারা দেয়। আচ্ছা, তোমার ইউসিনোফিলের কাজটা হচ্ছে তোমার ক্রিমির লার্ভা যদি রক্তে প্রবেশ করে, দেহে প্রবেশ করে, রক্তনীতে প্রবেশ করে, তাহলে হচ্ছে তোমার এটা ধ্বংস করে। আর অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, সেই কাজগুলো অবলম্বন আমাদের দেখলে হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা আগের ক্লাসটি দেখে আসতে পারো। আমরা এর চ্যাপ্টার ধারাবাহিক এই সবগুলা টপিক কভার করব, তার সাথে তোমার পেজ টু পেজ ধরে ধরে আমরা পড়ানোর চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।